আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে আয়েশা নুসরাত ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনের মতো প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষকদের অবস্থান, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের অপেক্ষা। সড়ক মহাসড়কে থামছেই না লাশের মিছিল, আজও দুর্ঘটনায় বিভিন্ন জায়গায় 10 জন নিহত। পদ্মা সেতুর 1350 মিটার দৃশ্যমান, শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হলো নবম স্প্যান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এমপিও ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আশায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শত শত শিক্ষক কর্মচারী। 21 মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়নের দাবি জানান তারা। এর আগে 2018 জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান নন এমপিও শিক্ষকরা, কিন্তু 1 বছরও দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় তারা আবার আন্দোলন শুরু করেছেন। আন্দোলনরত নন এমপিও শিক্ষক কর্মচারীদের দাবি, সারা দেশের 5,000 শিক্ষা প্রতিষ্ঠানের 75,000 শিক্ষক কর্মচারী দীর্ঘ 15-20 বছর ধরে দায়িত্ব পালন করে এলেও কোনো বেতন ভাতা পাচ্ছেন না। অর্থের অভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তারা। সড়ক দুর্ঘটনায় বরিশালে 6 জন সহ সোনারগাঁও, ধামরাই ও মাগুরায় নারী সহ 10 জন নিহত হয়েছেন। বিস্তারিত দেখবেন ডেস্ক রিপোর্টে। আবারও সড়ক দুর্ঘটনা, আবারও হতাহত আর আহাজারি। বরিশালের বানুরীপাড়ায় শুক্রবার সকাল 9:30টার দিকে দুর্জয় পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা 3 হুইলার মাহেন্দ্রটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 যাত্রী। পরে গুরুতর আহত অবস্থায় আরও 6 যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান 4 জন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় দ্রুতগামী একটি বাস পথচারী আবু নাইমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে মাগুরা যশোর সড়কের মঘি এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে চালক নিহত হন। এ সময় আহত হন অ্যাম্বুলেন্সে থাকা 5 জন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শরীয়তপুরে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর 34 ও 35 নম্বর পিলারের উপর নবম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হলো সেতুর 1350 মিটার। সকাল 8টার দিকে এই স্প্যান বসানো হয়। এর আগে বৃহস্পতিবার এটি বসানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে বসানো যায়নি। বুধবার মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্য ও 3140 টন ওজনের স্প্যানটি জাজিরা প্রান্তে নিয়ে যায় 3600 টন ধারণ ক্ষমতার ক্রেন তিয়ান-ই। সেতুর মোট পিলার 42টি, এর মধ্যে 21টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। 6.15 কিলোমিটার দীর্ঘ এ সেতুতে 42টি পিলারের উপর বসবে 41টি স্প্যান বসানো হয়েছে 9টি, বাকি আছে 32টি। একদিন বাদেই পঞ্চম উপজেলা নির্বাচনে 3য় ধাপের ভোট গ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় দম ফেলানোর সময় নেই প্রার্থীদের। ভোটারদের ভোট কেন্দ্রে টানতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু পরিবেশে ভোট শেষ করতে নিরাপত্তাও জোরদার নির্বাচনী উপজেলাগুলোতে। কিশোরগঞ্জের কটিয়াদীতে উৎসব মুখর পরিবেশে চলছে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে 3 জন বিদ্রোহী, 1 জন স্বতন্ত্র ও জাকের পার্টির প্রার্থী মাঠে সরব। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কটিয়াদী উপজেলা এলাকা আল্লাহর রহমতে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা খুবই ভালো আছে। কিশোরগঞ্জের আরেক উপজেলা ভৈরবের সর্বত্র এখন নির্বাচনী হাওয়া। মাঠঘাট পথ প্রান্তর চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এখানে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ, আইনানুগ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকব। সেই ক্ষেত্রে আমাদের এখানে 3 প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার সদর উপজেলায় পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে প্রার্থীদের প্রচারণা। আগামী 24 মার্চ 3য় দফায় অনুষ্ঠিত হবে সাতক্ষীরার 7 উপজেলা পরিষদ নির্বাচন। এর মধ্যে শ্যামনগরে একজন জাতীয় পার্টির প্রার্থী ছাড়া সব উপজেলাতেই আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন একই দলের বিদ্রোহীরা।
তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নড়াইলের ৩ উপজেলায় ২৪ মার্চ ভোট নেওয়া হবে। আর এ সকল উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের নতুন মেরুকরণ চলছে। নির্বাচন নিয়ে নড়াইল সদর ও কালিয়া উপজেলায় নেতাকর্মীরা ২ ভাগে এবং লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ৩ ভাগে বিভক্ত। তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার ৪ উপজেলার প্রার্থীরাও। চেয়ারম্যান পদ সহ ৩টি পদে মোট ৪৫ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী পরিস্থিতির বিষয়ে সার্বিক নজরদারি করার জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করা হয়েছে। প্রার্থীদের প্রতিনিধি দিয়ে নির্বাচন মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের সমন্বয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে। এদিকে সর্বদক্ষিণের উপজেলা কক্সবাজারের টেকনাফে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। তবে ভোটারের মূল আলোচনায় থাকছেন ৩ চেয়ারম্যান প্রার্থী। ২৪ মার্চ তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন নির্বিঘ্ন করতে প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে নিহত আনসারের ৪ সদস্যের পরিবারকে নগদ ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙ্গামাটি জেলা কার্যালয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ শামসুল আলম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় নিহতের পরিবারের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, রাঙ্গামাটিতে ইভিএম ব্যবহার করা হলে হয়তো ৮ জন মানুষের প্রাণহানি এড়ানো যেত। দ্রুত ফলাফল ঘোষণা করে সূর্য ডোবার আগেই তারা ফিরে আসতে পারতেন। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের আগে সকালে পটুয়াখালী সদর উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের ইভিএম বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ রফিকুল ইসলাম এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, জাল ভোট ও অনিয়ম ঠেকাতে এবং আইনানুগ ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যে ইভিএম এর ব্যবহার। আগামী ৩১ মার্চ পটুয়াখালী জেলার ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পটুয়াখালী সদর উপজেলার সকল কেন্দ্রে ভোট হবে ইভিএম এর মাধ্যমে। রাঙ্গামাটির বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আনসার সদস্য মিহির কান্তি দত্তের হারিয়ে যাওয়া অস্ত্র 303 রাইফেল উদ্ধার করা হয়েছে। বাঘাইছড়ির মারিশা দিঘিনালা সড়কে ১০ কিলো এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আজ সকালে অস্ত্রটি উদ্ধার করেন বাঘাইহাট জোনের সেনা সদস্যরা। এদিকে বাঘাইছড়ির ঘটনায় গুলিবিদ্ধ আরও ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন রওশনারা বেগম ও জ্যোৎস্না চাকমা। এছাড়া আজ দুপুরে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফাইজুল কবির। এ সময় তিনি প্রত্যক্ষদর্শী ও বাঘাইছড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন। রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে হতাহতের ঘটনায় পাহাড়ি বাঙালির মাঝে বিরাজ করছে আতঙ্ক। স্বজন হারাদের মাঝে চলছে আহাজারি। ঘটনায় নিন্দার পাশাপাশি পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় সরকারের কাছে দাবি জানিয়েছেন সবাই। রাঙ্গামাটির প্রতিনিধি নন্দন দেবনাথের রিপোর্টে বিস্তারিত। পার্বত্য শান্তি চুক্তির ২২ বছর পরও পাহাড়ে স্থায়ী শান্তি আসেনি। শান্তি চুক্তির পূর্বে শুধু শান্তি বাহিনীর আতঙ্ক থাকলেও চুক্তির পর বিভিন্ন সংগঠনের উপদ্রব বেড়েছে। নিজেদের বিস্তার নিয়ে এই সংগঠনগুলোর লড়াইয়ে বলি হচ্ছে সাধারণ মানুষ। সর্বশেষ বাঘাইছড়ি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে ৭ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ও আহতদের পরিবারের সাথে কথা বলেছেন। বাঘাইছড়িতে যাতায়াতের একটি মাত্র রাস্তা। সাধারণ মানুষ এই ঘটনার পর সড়কটিকে নিরাপদ মনে করছে না। সবার মধ্যে বিরাজ করছে আতঙ্ক। পাহাড়ি বাঙালি সবাই নিরাপত্তাহীনতা ভুগছি। আমার কিভাবে শান্তিতে থাকতে পারি, আমরা এটা চাই আর কি। প্রতিনিয়ত এভাবে ঘটতেছে, আমরা শান্তিতে থাকতে চাই। মারিশা টু দিঘিনালা রোডে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হোক। এদিকে এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তি সহ পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি স্থানীয়দের। অবৈধ অস্ত্র উদ্ধার এবং যারা দোষী
তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা না যাবে ততক্ষণ পর্যন্ত বাঘাছড়িবাসী স্বাভাবিক পর্যায়ে ফিরবে না বলে আমার মনে হচ্ছে। আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার বন্ধে অভিযান চলবে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। এইরকম অবস্থাতে চলতে পারে না, আমরা সবাই সম্মিলিতভাবে বসে একটা সিদ্ধান্তে আসব কি করা যায়, আরও কীভাবে যে ওদের আধিপত্যটা খর্ব করা যায় এবং তাদেরকে সমূলে উৎপাদন করা যায়, সেই প্রসেসটা আমাদের থাকবে। এদিকে বিলাইছড়ি উপজেলায় আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গা হত্যাকাণ্ডের 3 দিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি। তবে রাঙ্গামাটি প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলো ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। টেকনাফে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত, বন্দুকযুদ্ধ দাবি করে পুলিশ বলছে এরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আগুনের ঝুঁকিতে চট্টগ্রামের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার, চারদিকে বিদ্যুতের তারের ছড়াছড়ি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি এরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ভোরে টেকনাফের রাজারছড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নূর মোহাম্মদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ও নুরুল আমিন ইয়াবার টাকা লেনদেন করত বলে জানায় পুলিশ। নিহত নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলার মামলা সহ বিভিন্ন অভিযোগে 10টি ও নুরুল আমিনের বিরুদ্ধে অর্থ পাচার, বিশেষ ক্ষমতা আইনসহ 3টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী 7 কর্মী সমর্থককে আটক করায় থানা ঘেরাও করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল 8টায় দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সমা গোলাম মোস্তফার 7 কর্মী সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করে তারা। গোলাম মোস্তফা জানান, ভোটের মাত্র 2 দিন আগে তাদের কর্মীদের আটক করায় বিক্ষুব্ধ হয়ে তারা থানা ঘেরাও করেছেন। আটককৃতদের না ছাড়া পর্যন্ত থানার সামনে অবস্থান ধর্মঘট চলবে বলেও জানান বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার রাতে পারুলিয়া ইউনিয়নের 7 জনকে আটক করে পুলিশ। হাজার হাজার দোকান আর গুদামে ঠাসা চট্টগ্রামের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার। এত ঘিঞ্জি আর সরু গলি যে দিনের আলো ঠিকমতো পৌঁছায় না কোথাও কোথাও। এর মাঝে আছে রেস্টুরেন্ট ও আবাসিক ভবনও। চারিদিকে ঝুঁকিপূর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বিদ্যুতের তার। সব মিলিয়ে অগ্নি ঝুঁকিতে আছে প্রতিদিন লাখো মানুষের উপস্থিতিতে সরগরম এই বাণিজ্যিক কেন্দ্র। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। এভাবেই মাথার উপর ঝুঁকিপূর্ণভাবে ঝুলছে বিদ্যুতের তার। কোথাও বিদ্যুতের ট্রান্সফরমারের গা ঘেঁষে গড়ে উঠেছে মার্কেট ভবন। এই চিত্র চট্টগ্রামের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের। দুপাশে হাজার হাজার দোকানের সারি, মাঝখানে এত ঘিঞ্জি আর সরু গলি যে লোকজনের চলাচলই দায়। তার উপর মার্কেট ভবনের ভিতরেই রয়েছে আবাসিক কক্ষ ও রেস্টুরেন্ট, যেখানে ব্যবহৃত হয় গ্যাস সিলিন্ডার। মার্কেটে নিজস্ব কোনো ফায়ার সার্ভিস না আসা এক পর্যন্ত আগুন নেভাবে কোনো ব্যবস্থা নাই। এগুলো তো সব জায়গা চিপে চিপে। এখানে যদি কোনো চকবাজারের মতো ঘটনা হয়, এখানে আগুন পুড়ে মরা ছাড়া কোনো উপায় নেই। এটাকে এত ঝুঁকিপূর্ণ আমরা হিসাবে চিহ্নিত করেছি, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এখানে যান এবং মাল দুইটা ক্ষতিগ্রস্ত হবে। ভবন নির্মাণের অনুমতি দেয় সিডিএ, আর ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স দেয় সিটি কর্পোরেশন, কিন্তু কোনো কর্তৃপক্ষেরই নেই নজরদারি। চট্টগ্রাম কর্তৃপক্ষ তারা স্থাপনা অনুমোদন তারা দেয়, তাদের অনুমোদন ছাড়া যদি কোনো স্থাপনা থাকে সেটি তারা উচ্ছেদ করতে পারেন এবং জরিমানাও আদায় করতে পারেন। ফায়ার ডিপার্টমেন্ট ফায়ার সেফটি যদি মেনটেন করতে না হয় তাহলেও তারা কিন্তু ব্যবস্থা নিতে পারে, শাস্তি নিতে পারে। তাহলে আমাদের এই ডিপার্টমেন্টগুলি সম্পূর্ণ অকেজো। যদি অগ্নিকাণ্ড লাগে সেখানে ফায়ার সার্ভিস তো দূরের কথা, বালতি নিয়েও কেউ পানি দেওয়ার মতো সুযোগ সেখানে থাকবে না। সিটি কর্পোরেশনের মার্কেটটিকে নিয়ে উদ্যোগ নিতে পারে এবং পরিকল্পিতভাবে সিডিএর সাথে সমন্বয় করে এই কাজটা যদি করে তাহলে আর কোনো ঝুঁকি থাকবে না। এদিকে নিয়ম বহির্ভূতভাবে নির্মিত মার্কেট ভবনের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান। সার্ভে কাজের পরে আমরা চিহ্নিত করব কোথায় কোথায় অনিয়ম এবং এই অনিয়ম দূর করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, আমরা এটা পরবর্তী সিদ্ধান্ত নেব।
ছোট বড় মিলিয়ে 1800টি মার্কেট রয়েছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে, যেখানে প্রতিদিন চলাচল করে কয়েক লাখ মানুষ। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এবারে দেশের আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে এক ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। আজ দিনব্যাপী এই আয়োজনে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2 শতাধিক প্রতিযোগী সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। গাজীপুরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির 8ম ব্যাচের পাসিং আউট সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। সকালে পুবাইলে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মেয়ের আফরোজ চুমকি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ইসলামী ফাউন্ডেশনের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে র্যালি, শিশু সমাবেশ, আলোচনা সভা, দোয়া মাহফিল হয়। চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে কাশেম নূর ফাউন্ডেশনের উদ্যোগে 160 জন মুসল্লিকে পবিত্র ওমরা হজ পালনের জন্য পাঠানো হয়েছে। এ উপলক্ষে চান্দগাঁওয়ে আবাসিক এলাকায় এক মতবিনিময় সভা হয়েছে। বাগেরহাটের ঐতিহ্যবাহী হযরত খানজাহান রহমতুল্লাহি আলাইহি এর মাজারে শুরু হয়েছে ঐতিহ্যবাহী 3 দিনের মেলা। বিশৃঙ্খলা এড়াতে এবার মেলায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দ্বিতীয় দিনের মতো প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষকদের অবস্থান, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের অপেক্ষা। সড়ক মহাসড়কে থামছেই না লাশের মিছিল, আজও দুর্ঘটনায় বিভিন্ন জায়গায় 10 জন নিহত। পদ্মা সেতুর 1350 মিটার দৃশ্যমান, শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হলো 9ম স্প্যান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।